হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও সবার ভালো লাগবে। তো বিকেল টাইমে শালীন দুষ্টুমি করতেছে আর কিছু মুড়ি বানিয়েছিলাম, আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি। আসলে বাংলাদেশের মুড়ির ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমরা আসার পর কিন্তু প্রতিদিন বিকেল টাইমে মুড়ি চা খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে। আমার ছোটো বোন মুড়ি তৈরি করে দিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি। আসলে বিশেষ করে কেউ যদি মুড়ি তৈরি করে দেয় তাহলেই খেতে ভালো লাগে, আমার কাছে নিজে তৈরি করে খেতে একদমই ভালো লাগে না। তো আমরা আসার পর প্রতিদিন বিকেলে মুড়ি বানিয়ে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগে আসলে মুড়ি বানানিটা। তো আমরা সবাই সবার মতো করে মুড়ি বানিয়ে খেয়ে নিয়েছি আর আম্মু বসে নামাজ পড়তেছে আর আমাদের সঙ্গে কথা বলতেছে। আর মশার জ্বালায় একদম ঘরেই থাকা যায় না, এত মশা। আসলে বাংলাদেশে প্রচুর মশা, মশার জন্য কিন্তু রুমে বসে থাকা যায় না, বাহিরে যাওয়া যায় না, এত মশা। তারপরও কিন্তু আমরা কয়েল জ্বালানো হচ্ছে বাসায়, স্প্রে করতেছি, তারপরও মশা কমতেছে না। তাই ভাবলাম আজকে মশারি কিনে আনবো আর সাথে একটা ব্যাট কিনে নিয়ে আসবো, যে ব্যাট দিয়ে মশা মারার ব্যাট আর কি, সেটা দিয়ে মশা মারতে নাকি অনেক ইজি হয়। তো ভাবলাম আজকে সেটা কিনে নিয়ে আসবো। আসলে প্রচুর মশা বাসায়, আমরা এমনিতে মশারি টানিয়ে শুই না, তারপরও মশারি টানাতে হচ্ছে এখন। আর প্রতি রুমে রুমেই কিন্তু স্প্রে করে দিচ্ছি, তারপরও মশা কমতেছে না, বুঝতেছি না এত মশা কোথা থেকে আসে। তো যাই হোক, আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি। আজকে আম্মু রুটি বানাচ্ছে, আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি অবশ্য। তো তার সাথে ফুলকপি দিয়ে একটা ভাজি করেছে আম্মু, সেটা দিয়ে এখন আমরা সবাই সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর দেশে আসার পর ভালোই লাগতেছে, প্রতিদিন সকালবেলা রুটি দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। আর আমার কাছে বিশেষ করে অনেক কমেন্ট আসে, আপুরা আমার রুমটা দেখতে চায়, আমার শোকেসটা দেখতে চায় আমি কিভাবে সাজিয়েছি। আসলে সময়ের জন্য দেখানো হয় না, আর অনেকে কি ভাববে সেটা জানি না। তো ভাবলাম আজকে আমার শোকেসটা বা ডাইনিংটা আমি দেখাবো কিভাবে আমি গুছিয়ে রেখেছি। যেহেতু আমার রুমটা পরেই থাকে, আমি তেমন বেশি ভালোভাবে গুছিয়ে রাখি না। তো আমি আগে যেভাবে সাজিয়ে রেখেছি ঠিক ওইভাবেই আছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শোকেসটা আমি কিভাবে সাজিয়েছি আর ডাইনিংটা কীরকম দেখতে। অনেকেই আমাকে কোয়েশ্চেন করে এটা দেখানোর জন্য, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাস্তাটা খেয়ে আমি এখানে চা তৈরি করে নিয়েছি। আর সবসময় ওর আব্বু নাস্তা খাওয়ার পর চাটা তৈরি করে, তো আজকে বলল আমাকে চাটা তৈরি করার জন্য। তাই আমি এখানে চা তৈরি করে নিয়েছি। আর বাংলাদেশে আসার পর বিশেষ করে আমি তেমন বেশি চা খেয়ে নিচ্ছি না, ওর আব্বুই প্রতিদিন চা খাচ্ছে সকাল বিকাল। আমি তেমন বেশি চায়ের পোকা না, সেজন্য আমার চা খেতে হয় না। তারপর ওর আব্বু মাঝে মধ্যে চা তৈরি করে দেয়। তো আজকে আমি চাটা তৈরি করেছি ওর আব্বুর জন্য, সাথে আমিও চা নিয়েছি, অবশ্য আম্মুকে দিয়েছি চা বানিয়ে। তা আমি মাটির মগের মধ্যে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন অনেক দিন পর মাটির পাত্রে খেতে পেরে খুবই ভালো লাগতেছে। ওর আব্বু এটার মধ্যে সবসময় চা জাল করে থাকে, এই মাটির পাত্রটার মধ্যে সবসময় কিন্তু এটার মধ্যে চা জাল দেওয়ার পর খুব সুন্দর চা হয়। তো আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এটার মধ্যে কিভাবে আমরা চা তৈরি করি চুলায়। তো এখন কিচেনে চলে এসেছি, এখানে বোয়াল ফিশ ফ্রাই করা হচ্ছে, তার সাথে এখানে লাল শাক আর পালং শাক একসঙ্গে মিক্স করে আজকে শাকভাজিটা করে নিচ্ছি। আর বিশেষ করে রান্নাটা আম্মু করবে, আমি তারপর আম্মুকে একটু হেল্প করতেছি। আর আমার অনেক আপিরাই বলে থাকে যে আপু তুমি বাংলাদেশে যাওয়ার পর নিজেই রান্না করতেছো, নিজে খেয়ে নিচ্ছে। আসলে আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই, নিজের কাজ নিজেই করতে হয় যে কোনো জায়গায়। আমি বাইরে থাকি, তারপরও আমাকে সব কিছু করে নিতে হয়। বাংলাদেশে যখন আমি আসি আমার নিজের কাজগুলো আমাকে নিজেই করতে হয়, যেহেতু আম্মু এখন একটু বেশি বয়স হয়ে গিয়েছে, আম্মু তেমন আগের মতো কাজ করতে পারে না। আগে এক সময় আম্মু আপু সবাই কিন্তু কাজ করতো, সব কিছু করে দিত, আমাকে গুছিয়ে দিত, আমার এত কিছু করতে হতো না। তো এখন যেহেতু সবাই অসুস্থ, আপু আপুর ভাবে আছে আর আমিও একটু অসুস্থ, আম্মু অসুস্থ, সবাই অসুস্থ, তো সবাই মিলে যদি কাজগুলো না করে নিই তাহলে আমাদেরকে কে হেল্প করবে। তো বাসায় অবশ্য মেড আছে, উনি তো রান্নাবাড়া করেন, আর ওনার রান্নাবাড়া তো আমরা কেউই খাবো না, তো সেজন্য উনি শুধু ওনার কাজ করেন। ঘর মোছা, কাপড় ধোয়া, ওয়াশরুম ক্লিন করা সেগুলো উনি করে থাকেন। তো আমাদের কাজগুলো আমরা করে নিই, রান্নাবাড়া, বাচ্চা কাচ্চা কেয়ার করা সেগুলো তো আমাদেরকেই করতে হয়। তো যাই হোক, আমি রান্নাটাও শেষ করে নিচ্ছি, ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও ডেকে উঠাচ্ছি, ওরা এখনও অবশ্য ঘুম থেকে ওঠেনি। তো ওদেরকে বললাম তোমরা উঠে উঠে নাস্তা করবে এখন। আর ফাঁকে ফাঁকে আমার কাজগুলো আমি শেষ করে নিচ্ছি। আর কিচেনে তো অনেক কাজ পড়ে থাকে, সেটা সবাই জানেন। কিচেনটা এমনি তো একটু এলোমেলো হয়ে আছে আর একটু নোংরা দেখা যাচ্ছে, তারপরও রান্নার পর কিন্তু আমার মেয়ে সেগুলো ক্লিন করে দিবে, আমাকে আর ক্লিন করতে হবে না। তো আমার নিচে ড্রয়ারগুলো কিন্তু অনেক ময়লা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি বাসায় থাকি না, আমার প্লেট বাটি গ্লাস সবগুলো কিন্তু এখানেই থাকে, সবসময় যেগুলো আমি ইউজ করে থাকি সেগুলো ড্রয়ারে রেখে দেই।
তো সেগুলো আজকে একটু নামিয়ে তারপর ধুয়ে ক্লিন করব, যেহেতু প্রতিদিনই এখন ইউজ করা হচ্ছে প্লেট বাটিগুলো সেগুলো। আর ওর আব্বু এখন বাহিরে যাচ্ছে, বাজার করতে যাবে। আমাকে বলেছিল অবশ্য যেতে, আমি বাংলাদেশে আসার পর এখনও বাসা থেকে বের হইনি, কোথাও যাওয়া হচ্ছে না আমার। অবশ্য আমার কেন যেন ভালো লাগছে না এই বছর। সবসময় আমি যখন বাংলাদেশে আসি সবসময় আমি হাঁটা চলার মধ্যে থাকি, বাসায় একদমই বসে থাকি না। আর এই বছর আসার পর শুধু বাসায় বসে থাকতেছি, কেন বুঝতেছি না। তো যাই হোক, এখন আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এখানে আমি লাল শাকও রান্না করেছি, পালং শাক মিক্স করে, তার সাথে বোয়াল ফিশ দিয়ে কারি রান্না করেছি ফুলকপি দিয়ে, আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করেছি চিকেন বাচ্চাদের জন্য। আর আমার অনেক দিন ধরে কোশ্চেন আসতেছে যে আপু তোমার শোপিসটা একটু দেখাও, তোমার শোকেসটা কিভাবে সাজিয়েছো সেটা একটু শেয়ার করো আমাদের সঙ্গে, লিভিং রুমে তারপর ডাইনিং রুমে। আসলে আমি সময়ের জন্য শেয়ার করতে পারিনি। আর আমি প্রতি বছর যখন বাংলাদেশে আসি তখন আমার এই শোকেসটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো এই বছর যেহেতু একটু অসুস্থ এসেছি সেজন্য আমার শোকেসটা আমি গুছাচ্ছি না, তারপর ধুয়ে মুছে পরিষ্কার করবো না। এই বছর যেরকম আছে ওরকমই থাকবে। তো এই তো আমি আমার মন মতো আমার শোকেসটাকে সাজিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে সাজিয়ে রাখতে পারেন, খুবই সুন্দর হয়। আর আমি যেভাবে সাজিয়ে রেখেছি এভাবে আমি আমার জিনিসগুলো ইউজ করি না বেশি, এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার যেভাবে রেখেছি ওইভাবেই রেখে দিই। যেহেতু আমার কিচেনে 2-3 সেট আমি রেখে দিয়েছি ডিনার সেট, সেগুলো দিয়ে আমার চলে যায়। আর যেগুলো সাজিয়ে রেখেছি সেগুলো আমি নামিয়ে কখনো ইউজ করি না। তো মাঝে মধ্যে ওর আব্বু বলে থাকে এগুলো একটু নামাও ইউজ করো, তো ওর আব্বুকে 1-2টা নামিয়ে তারপর দেই ইউজ করার জন্য। আর আমার এই ডিনার সেটগুলো আমি নিয়েছি গুলশান থেকে, আমার পছন্দ মতো আমি নিয়েছি। যখন আমি এই নতুন বাড়িটা কিনেছি তখনই কিন্তু আমরা শপিং করেছি আমি আর ওর আব্বু। তখন আমার বাচ্চারা অনেক ছোট ছোট ছিল। মীরার তখন 2 বছর বয়স ছিল আর সালমানের ছিল 5-6 বছর মেবি এরকম বয়স ছিল। তো এই বাচ্চাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই ছোট সংসারটা খুব সুন্দরভাবে আমরা দুজন মিলে সাজিয়েছি। আমি এই শোকেসটা সাজিয়েছি আমার মন মতো। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি আর ওর আব্বু খুব সুন্দরভাবে মনের মতো করে সাজিয়েছি। আমাদের এখানে আর কারো কোনো হাত নেই, আমার হাত হলো শোকেসের মধ্যে। তারপর লিভিং রুমে যেই আমি রেখেছি শোপিসগুলো সেগুলো আমি সাজিয়েছি, সবগুলো আমার মন মতো করে আমি সাজিয়েছি। আর ওর আব্বু করেছে কাঠের ফার্নিচারগুলো। তারপর দুজনে মিলেই সব কিছু শেয়ার করে করেছি, দুজনের মন মতোই করেছি। তো জানি না আপনাদের কেমন লাগবে। আমাদের মন মতো করে আমরা এই ছোট সংসারটাকে সাজিয়েছি। আমার কাছে আমার এই ছোট সংসারটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর। আমার বাচ্চারাও সবসময় বলবে আমাদের এই ছোট রুমটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, এত বেশি বড় রুম আমাদের কাছে ভালো লাগে না। তো ডাইনিংয়ের পাশে আমার এই পর্দাগুলো, এখানে ডবল পর্দা দেওয়া হয়েছে, পাতলা পর্দাটা আমি রেখেছি আর যেটা একটু ডবল সেটা আমি খুলে রেখে দিয়েছি, যেহেতু আমি বাসায় থাকি না সেজন্য। আর ডাইনিংয়ের উপর যেভাবে যেই জিনিস পড়ে আছে ওইভাবেই রয়েছে, আমি আর তেমন বেশি ভালোভাবে সাজাইনি আপনাদের জন্য যে আমি এভাবে সাজিয়েছি ওইভাবে, যেহেতু আমি বাসায় থাকি না সেজন্য আমার এত বেশি সাজানোর প্রয়োজন মনে করি না আমি, যে এভাবে আছে এভাবে সিম্পলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশেষ করে যেহেতু আপুরা দেখতে চেয়েছে, অনেক আপুরাই আমাকে কমেন্ট লিখে কোশ্চেন করে আপু তোমার ডাইনিংটা দেখিও, তারপর তোমার শোকেসটা একটু দেখিও, সেজন্য শেয়ার করলাম। তো এখন ওর আব্বু বাজার থেকে চলে এসেছে আর আসার সময় টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গিয়েছে। এখানে আসলে বাংলাদেশে আসার পর প্রতিদিন আমাদের বাজার করা হচ্ছে। বাসার জন্য কিন্তু সবকিছু কিনতে হয়, এটা সেটা, বাচ্চাদের খাবার, বাচ্চারা তো সবসময় বলবে স্ন্যাক্স ফুড খাবে, এটা খাবে সেটা খাবে সবসময় বলে থাকে। তো যাই হোক, শালীন এই তো নানুর সঙ্গে হেল্প করতে চলে এসেছে, নানুর সঙ্গে ব্যাগ থেকে সবকিছু খুলে নিচ্ছে। আর প্রতি বছর আমি যখন মালয়েশিয়া থেকে আসি তখন কিন্তু আমি অনেক শপিং করে নিয়ে আসি। তো এবছর আমি কোনো কিছু নিয়ে আসতে পারিনি, বিশেষ করে বাচ্চাদের খাবার নিয়ে আসতে পারিনি, সেজন্য আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু আমি একটু অসুস্থ হয়ে এসেছি সেজন্য কেনাকাটার প্রতি অত বেশি দুর্বল ছিলাম না আমি। আর বাসার জন্য কোনো কিছু আনতে পারিনি, কারোর জন্য আমি কোনো কিছু আনতে পারিনি, শুধু নিজেদের কাপড় চোপড় নিয়ে তারপর চলে এসেছি। আর এখানে ওর আব্বু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য খাবার, নুডলস নিয়ে এসেছে, তারপর বিভিন্ন ধরনের খাবার কিনে নিয়ে এসেছে টুকিটাকি। আর নুডলসের সঙ্গে এই বাস্কেটগুলো ফ্রি দিয়েছে বসুন্ধরা নুডলস লেখা এটার মধ্যে। আসলে আমার কাছেও খুব ভালো লেগেছে এগুলো দেখে। আর বাংলাদেশে দেখি প্রত্যেকটা আইটেমের সঙ্গে অনেক কিছু ফ্রি দিয়ে থাকে, টিফিন বক্স, তারপর বাস্কেট, অনেক কিছু দিয়ে থাকে। আর আমাদের মালয়েশিয়া আমরা থাকি, ওখানে কিন্তু কোনো কিছু আমরা ফ্রি পেয়ে থাকি না।
যে যেটা কিনবে শুধু কিনে নিয়ে যাবে। আমাদের দেশে অনেক কিছুতেই অফার থাকে। তো যাই হোক, এখানে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো এখন আম্মু গুছিয়ে রাখতেছে। আর আমার কিছু আপুরা আমাকে জিজ্ঞেস করেছে, আপু তুমি কবে যাবে মালয়েশিয়াতে? আসলে এবছর বাংলাদেশে আসার পর আমার কেন যেন মালয়েশিয়াতে যেতে একদমই ইচ্ছে করছে না, মনে করছে আমি বাংলাদেশেই থেকে যাই। তারপরে ওর আব্বু বারবার জিজ্ঞেস করতেছে চলো আমরা চলে যাই, কবে যাবে? আসলে আমি এখনও আগের মতো একদম 100% সুস্থ হইনি, কেন বলতে পারতেছি না। এখনও আমি চাচ্ছি যে আরও কয়েকদিন থেকে যাই, তারপরেও বলতে পারবো না সঠিক কবে আমরা মালয়েশিয়া যাব। বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, ওটার জন্য টেনশন করতেছি, তারপর যেতেও ইচ্ছে করতেছে না, এখনও সঠিক বলতে পারতেছি না কি করব। তো ওর আব্বু আসার সময় চিড়ার মোয়া নিয়ে এসেছে। আসলে আমাদের দেশের প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়, খেতে খুবই ভালো লাগে। চিড়ার মোয়াটা আমার অনেক বেশি পছন্দ। তো আমরা সবাই মিলে এখন চিড়ার মোয়া খেয়ে নিচ্ছি, ওর আব্বুকেও দিচ্ছি, সবাই মিলে শেয়ার করে নিচ্ছি। আসলে অনেকে বলে থাকে যে আপনি বাংলাদেশে এসেছো, বাংলাদেশের খাবারে প্রচুর ভেজাল। তো আমি বলবো আমাদের দেশের খাবারে যদি ভেজাল থেকেও থাকে, তারপরও কিন্তু প্রত্যেকটা খাবার অনেক অনেক সুস্বাদু। বাইরের দেশের খাবার কিন্তু এত বেশি সুস্বাদু না, আমরা অবশ্য ফ্রেশ খেয়ে থাকি ওই দেশে। তারপরেও আমার কাছে মনে হয় আমাদের দেশের খাবার অনেক অনেক সুস্বাদু, যে কোনো জিনিসই খেতে অনেক সুস্বাদু মনে হয়। তো যাই হোক, এখন হলো দুপুর টাইম, আমরা সবাই মিলে এখন লাঞ্চ করে নিচ্ছি। তো এখন হলো বিকেল টাইম, আমার ছোট ভাই বাজারে গিয়েছিল, ও ওখান থেকে আসার সময় একটা মশারি নিয়ে এসেছে আর মশা মারার জন্য বেট নিয়ে এসেছে। আসলে এত মশা, বাসায় একদমই বসা যাচ্ছে না। এমনিতে আমরা বাসায় মশারি টানাই না, তারপরও এখান থেকে হয়তো মশারি টানাতে হবে। ওর আব্বু মশারি টানানো একদমই পছন্দ করে না। তারপরও ভাবছি বাচ্চাদেরকে আজ থেকে মশারি টানিয়ে দিব। আর আমাদের বাংলাদেশে প্রচুর মশা, মশার জন্য একদম ঘরে থাকাই যায় না। মালয়েশিয়াতে এত বেশি মশা লাগে না, একদম মশা আমি দেখি না। আমাদের খোলামেলা বাসা, কখনোই কিন্তু আমরা মশারি টানিয়ে শুয়ে থাকি না। আর স্প্রে তো মাসে একবার করলেই হয়, প্রতিদিন স্প্রে করতে হয় না, তেমন বেশি সমস্যা হয় না আমাদের ওখানে থাকতে। তো যাই হোক, মশারিটা কিনে নিয়ে এসেছি, ভালো হয়েছে। আমার প্রত্যেকটা রুমে মশারি আছে, তারপরও এই রুমের জন্য মশারি নিয়ে এসেছি। এই রুমের মশারিটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য কিনে নিয়ে এসেছি। তো এটা ছিল তারপরের দিন সকালবেলা, আম্মু আবার নাস্তা বানিয়েছে। এখন আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি, সাথে আলু ভাজি আর ডিম ভাজি নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।